এখন আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে আর একটা আতঙ্ক হচ্ছে এই ভাইরাল রোগ। আসলে বিয়ের প্রলোভন যে আইনটা আছে সেটা হচ্ছে সাধারণ জনগণ যারা অসহায় হতদরিদ্র এবং আমাদের কিছু আমাদের নারী সমাজ অনেক দুর্বল, আমরা কিন্তু এখনো অতটা সবল আসলে হইনি এটা মূল আমাদের যে কারণে যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে, এটাকে এখন এটা উদ্দেশ্য অন্য হচ্ছে না, এই উদ্দেশ্যে উদ্দেশ্যটাকে মিসইউজ করা হচ্ছে, এটাকে মিস ইউজ মিসইউজ করা করা হচ্ছে। হচ্ছে। আমি চাই এই মিসইউজটা বন্ধ হোক এবং আমাদের সমাজে অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে আইন প্রশাসন বা আমাদের কোর্ট যারাই আছেন লিগেল ওয়েতে এগোন, এভাবে মানে এই বিষয়গুলোকে এত বেশি মাখামাখি না করে বিচারের ক্ষেত্রে বলেন বা মিডিয়াকে আমি বলবো একটু সচেতন হওয়ার জন্য। কারণ আপনাদের ভুল তথ্য, আপনাদের ভুল প্রমোশন গুলো যারা আপনারা প্রমোশন করছেন এই রং পার্সন গুলোর, সেই প্রমোশন গুলো আমাদের সমাজের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট, একটা ব্যাড ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে এবং এই ধরনের মামুন লাইলা কিন্তু আরো হবে, সামনে কিন্তু আমরা আরো পাবো। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং এখন আমাদের থেকে সবাই প্রত্যেককে কথা বলা উচিত। এবং বললেন যে আয়ুকে দেখতে চান, আসলে আয়ুকে দেখার আগে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমারও কিছু প্রশ্ন আছে। যেমন আপনি অনেক সিভিয়ার ঘটনা নিয়ে থানায় যান, আপনি সারা রাত পার করে দিবেন, দিন পার করে দিবেন, আপনার মামলা কিন্তু না পুলিশ নিবে না। নিবে অনেক না। সিভিয়ার ঘটনা বা অনেক মানে একদম অ্যাকচুয়াল কিন্তু আমাদের সমাজে ধর্ষণ যে হয় না আপনি বলতে পারবেন না, অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়। সেই মেয়েগুলো যখন অ্যাকচুয়াল ভিকটিম, এই লাইলা মামুন যেভাবে ফ্যাসিলিটিস গুলো পায়, আমি সাপোর্ট করলো, কিন্তু আমাদের সাধারণ নারীরা কিন্তু পায় না। এখন একটা সাধারণ ঘটনাকে আপনি এত পরিমাণ ইম্পর্টেন্ট দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাগুলো যারা সত্যিকারের ভিকটিম তারা যখন থানায় যায় তাদের মামলা নিবে না, আয়ু সেখানে গরমে এসে করবে, আয়ু তাদের মামলা তদন্ত ঠিক করে করবে না। এবং আয়ু সবসময় একটা জিনিস করে, সেটা হচ্ছে আসামি পক্ষের যে মানে আপনি যাকে ধর্ষণের অভিযোগে বা যে কোনো ক্রাইমে আপনি যখন একজন অপরাধীকে যখন অ্যারেস্ট করবে, দেখবেন আয়ুর রিপোর্ট গুলো, আমি একটা কথা এর আগেও একবার টকশোতে বলেছিলাম যে আয়ুর যে তদন্তের রিপোর্ট সেগুলো এমন ভাবে ভুলভাল ভাবে দেওয়া হয় যে অপরাধী মনে হয় তখন ফেরেস্তা, তখন মনে হয় যে তার বিরুদ্ধে কেন কথা বললাম, কারণ সে তো ফেরেস্তা ছিল, আমরা মনে হয় ফেরেস্তাকে নিয়ে মানে কথা বলে ফেলছি বা ফেরেস্তাকে মনে হয় আইনের আশ্রয় দিয়ে ফেললাম। রেজন আপু কিছুক্ষণ আগে বললেন লিভ টুগেদারের কথা, আসলে আমাদের আইন কিন্তু লিভ টুগেদার পারমিট করে না, আমাদের ল কিন্তু করে না, এটা কিন্তু ব্যভিচারে চলে আসে। জামিন নিয়েছে এবং সবচেয়ে মজার বিষয়, একজন অপরাধী জামিন নিয়ে সে সাথে সাথে এসে কিছু টিকটকার বসায়, সে প্রেস কনফারেন্স করে, অ্যাকচুয়ালি সে জানে না প্রেস কনফারেন্স কাকে বলে এবং প্রেস কনফারেন্স কোথায় করতে মানে হয় কিভাবে করতে হয় অ্যাডভোকেট সে অ্যাডভোকেট যার কাছে গেছে, ওই মামুন, মামুনের অ্যাডভোকেট নাকি? মানে যে কার কথা যে বলছে। যেটা বা টিকটকারের সাথে ইয়ে করেছে, ভিডিও করেছে, সে কি মামুনের অ্যাডভোকেট, মানে প্রিন্স মামুনের হ্যাঁ, অ্যাডভোকেট? মামুনের মামুনের অ্যাডভোকেট। মামুনের অ্যাডভোকেট মামুনের সাথে টিকটক করেছে? না, টিকটক তো সেকেন্ড রাউন্ডে আসছে, আমি ফার্স্ট রাউন্ডের কথা বলছি। যে সেখানে আপনার মানে একটা আসামি বের হয়ে এসে সে প্রেস কনফারেন্সে বসছে, যেন মানে প্রেস কনফারেন্স মানে তাও কাদেরকে দিয়ে, বিভিন্ন ইউটিউবার এবং তার সেলুনে, মেবি এটা সেলুন বা কোনো একটা তার কোনো রেস্টুরেন্টের সেলুন একটা মানে সেলুন ভেন্যু, সেলুন। যেটা সেলুন, হ্যাঁ, একটা ওর সেলুনে বসে প্রেস কনফারেন্স হয় বা সেলুনে একজন আইনজীবী গিয়ে টিকটক করে, এটা আসলে আমার জানা ছিল না। সমাজে অবক্ষয় মানে আমরা যদি ক্যান্সার হয়েছে বলে ক্যান্সারে কি আমরা ট্রিটমেন্ট করবো না? সমাজের মানে রাইট। ক্যান্সার কোনো ব্যক্তির কি আমরা ট্রিটমেন্ট দিব না? লাইলা মামুন বলেন, তিশা মুস্তাক বা যারা যাদের কথাই বলছি, সোশ্যাল মিডিয়ায় যারা বাজে কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক গুলো অ্যাপ্লাই করছে, তারাও তো সমাজের একটা ক্যান্সার। আমরা যদি তাদেরকে নিয়ে কথা না বলি তাহলে তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে লাল নীল সবুজ কালারের মানে হেয়ার কালার নিয়ে একদম টিয়া পাখি জন্মাবে। আমি টিয়া পাখি এই কারণে বলছি কারণ আমার ছেলেটাকে আমার প্রথমেই মনে হলো সে টিয়া পাখি, তোতা পাখি। আমার কাছে মামুনের চুলগুলো দেখতে মনে হয় সে একটা টিয়া পাখি বা তোতা পাখি হয়ে গ্রিন কালার হেয়ার করে দাঁড়িয়ে আছে। এটা এরা কি আইডল? এটা কিভাবে আইডল হয় সমাজের জন্য? এদেরকে আসলে কারা ফলো করে? আমার প্রশ্ন হচ্ছে এদেরকে আসলে কারা ফলো করে, কারা এদেরকে নিয়ে মানে রুচি করে এদেরকে ফলো করতে? আমি তো বুঝি না, তাদের রুচির সমস্যা আছে। এই যে রুচির দুর্ভিক্ষ আমাদের সমাজটার মধ্যে একদম ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এখন আপনি এটা নিয়ে কথা বলবেন, আমি এটা নিয়ে কথা বলবো, এখন মানুষ বলবে আপনাদের রুচির সমস্যা হয়েছে, আপনারা কেন কথা বলছেন? কথা আমরা যদি না বলি, আমরা যদি এদের বিষয়ে কথাগুলো না বলি, এসব করেন, আমার টিকটক নিয়ে কোনো অবজেকশন নাই, কিন্তু আপনার বুঝতে হবে আপনি কোথায় কি করছেন। আমি একজন মানে আইনজীবী, আমি একজন আসামিকে কি করছেন জেলখানা সেটা থেকে নিয়ে বের বড় করে প্রশ্ন। নিয়ে এসে আমি একজন আসামির সাথে আপনার একটা ছেলেদের সেলুনে গিয়ে কিন্তু টিকটক করতে পারি না, এটা আমার এথিক্স এর সাথে যায় না, এটা কারোর একজন প্রফেশনের সাথে যায় না। আইনজীবী একজন আইনজীবীকে আসামির সাথে আসলে এভাবে টিকটক করা বা নাচন বা ভিডিও করা, এটা আসলে কতটা আইন শুদ্ধ, বা আইন কি পারমিট করে কিনা?
সে তো আসামি। না, আমাদের আমাদের বার কাউন্সিলের কিছু রুলস আছে। আমরা সবাই মানে সবার প্রফেশনে আমার মনে হয় কিছু রুলস আছে। প্রশ্ন করছি আয়েশা সোনিয়া, আপনি একজন অ্যাডভোকেট এবং প্রিন্স মামুন এখন জেলে আছে। দোষ হলো প্রায় কয়েক বছর ধরে একসাথে ছিল তারা আরেকটা নারীর সাথে, এবং সেই নারী তার বিরুদ্ধে মামলা করেছে যে তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করা হয়েছে। এই মামলা নিয়েই প্রশ্ন উঠেছে। স্নিগ্ধা রিজওয়ানা যেমনটি প্রশ্ন তুলেছেন, এই মামলা নিয়ে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন তুলে যখন এই বিষয়গুলি সামনে আসে। আপনি কিভাবে দেখেন আসলে কতটা যৌক্তিক? এই মামুন জেলে গেল কি গেল না এই নিয়ে কিন্তু বড় বিষয় নয়, কনসার্ন বা উদ্বেগের বিষয় নয়। উদ্বেগের বিষয় হলো যে এই ধরনের লোকগুলি যখন আইনকে ব্যবহার করে আবারও ভাইরাল হতে চায়, এবং অন্যান্য ঘটনাগুলি সহকারে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই, অ্যাডভোকেট সোনিয়া। ধন্যবাদ। যখন শুনলাম যে টপিকে কথা হবে, আমি প্রথমে ওদের প্রোফাইল গুলো দেখলাম এবং আমার হাসি থামেই না। মানে আসলে আমি আজকে রেডি হয়ে আসছি যে আজকে মামুন এবং লাইলা বা এক্স ওয়াই জেড যারা আছে তাদের ফলোয়ার্স মনে হয় আমাকে একদম অ্যাটাক করবে, কারণ আমি ওদের পক্ষে, দুজনের পক্ষে কোনো ভালো কথা আমি বলতে চাইও না। কারণ এরা আসলে এই সমাজটাকে এমন ভাবে পচিয়ে দিচ্ছে। মানে এখন ঘর থেকে বের হন বা আপনি যে কোনো একটা প্রয়োজনে আপনার সোশ্যাল মিডিয়ায় হাত দেন বা রাস্তাঘাটে দেখেন, আপনি হাতির ঝিলে যান, সব জায়গায় দেখবেন এই টিকটকার বা এই ধরনের মানুষগুলো না ছড়াছড়ি একদম ভাইরাস হয়ে গেছে। যেমন কোভিড সিচুয়েশনে যেমন কোভিড একদম ছড়িয়ে পড়ার পর মানুষ যেরকম রাস্তায় রাস্তায় মানে আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে, এখন আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে আর একটা আতঙ্ক হচ্ছে এই ভাইরাল রোগ। যে কিছুক্ষণ আগে রেজন আপু বললেন, শাওন আশরাফ ভাই বললেন যে ভাইরাল রোগ মানে যেভাবে ছড়াচ্ছে আমাদের ফলোয়ার কথা। আসলে আপা আমাদের কোনো ফলোয়ার নাই। আমি এটা নিয়ে কিছুক্ষণ ধরে হাসছিলাম যে আসলে আমাদেরকে ফলো করার মতো কিছুই নাই। কারণ আমরা মনে হয় দেশ এবং সমাজকে শিক্ষণীয় কিছু দিতে পারিনি, যেটা আপনি লাইলা কিংবা মামুনের প্রোফাইলে বা তাদের প্রোফাইলে দর্শক ভিজিট করলে সে তাদের ফলোয়ার্সটা পাবে, কারণ দর্শক সেখানে বিনোদন পায়। এবং আমরা কিন্তু কোনো মানে বিনোদন আমাদের প্রোফাইলে আসলে নাই। এখন বিষয় আসছে যে লাইলা এবং মামুন যে মামলাটার কথা বলা হচ্ছে, একটা ধর্ষণের মামলা। আসলে ধর্ষণের মামলা আপনি যেভাবে যে কোনো কাউকে বললে কিন্তু হয়ে যায় না। কিছুক্ষণ আগে আমাদের একজন সেকেন্ড গেস্ট সম্ভবত আফরোজ আপু, উনি বললেন যে আয়ুকে দেখতে চান। আসলে আয়ুকে দেখার আগে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমারও কিছু প্রশ্ন আছে। যেমন আপনি অনেক সিভিয়ার ঘটনা নিয়ে থানায় যান, আপনি সারা রাত পার করে দিবেন, দিন পার করে দিবেন, আপনার মামলা কিন্তু না পুলিশ নিবে না। অনেক সিভিয়ার ঘটনা বা অনেক মানে একদম অ্যাকচুয়াল কিন্তু আমাদের সমাজে ধর্ষণ যে হয় না আপনি বলতে পারবেন না। অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়। সেই মেয়েগুলো যখন অ্যাকচুয়াল ভিকটিম, এই লাইলা মামুন যেভাবে ফ্যাসিলিটিস গুলো পায়, আমি বলবো তারা দুজনই কিন্তু সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা পেয়েছে এবং সেই সাথে তারা কিন্তু সাপোর্টও পাচ্ছে, যে সাপোর্ট গুলো কিন্তু আমাদের সাধারণ নারীরা কিন্তু পায় না। এখন একটা সাধারণ ঘটনাকে আপনি এত পরিমাণ ইম্পর্টেন্ট দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাগুলো, যারা সত্যিকারের ভিকটিম, তারা যখন থানায় যায় তাদের মামলা নিবে না। আয়ু সেখানে গরমেশি করবে, আয়ু তাদের মামলা তদন্ত ঠিক করে করবে না। এবং আয়ু সবসময় একটা জিনিস করে, সেটা হচ্ছে আসামি পক্ষের যে মানে আপনি যাকে ধর্ষণের অভিযোগে বা যে কোনো ক্রাইমে আপনি যখন একজন অপরাধীকে যখন অ্যারেস্ট করবে, দেখবেন আয়ুর রিপোর্ট গুলো, আমি একটা কথা এর আগেও একবার টকশোতে বলেছিলাম যে আয়ুর যে তদন্তের রিপোর্ট, সেগুলো এমন ভাবে ভুলভাল ভাবে দেওয়া হয় যে অপরাধী মনে হয় তখন ফেরেস্তা। তখন মনে হয় যে তার বিরুদ্ধে কেন কথা বললাম, কারণ সে তো ফেরেস্তা ছিল, আমরা মনে হয় ফেরেস্তাকে নিয়ে মানে কথা বলে ফেলছি, বা ফেরেস্তাকে মনে হয় আইনের আশ্রয় দিয়ে ফেললাম। কারণ যেহেতু একজন আইনজীবী, আমি আমার একটা ওমেন জাস্টিস নামে একটা নারী সংগঠন আছে, সেখানে প্রায় আমার কাছে অনেক ধরনের টেক্সট আসে। এই যে রেজন আপু কিছুক্ষণ আগে বললেন লিভ টুগেদারের কথা, আসলে আমাদের আইন কিন্তু লিভ টুগেদার পারমিট করে না, আমাদের ল কিন্তু করে না। এটা কিন্তু বেভিচারে চলে আসে। হ্যাঁ, আমাদের প্যানেল কোডে আপনার এটা বেভিচার আকারে সেখানে স্পষ্টভাবে বলা আছে, এবং তার জন্য একদম শাস্তির ব্যবস্থা করা আছে 5 থেকে 7 বছর। আমি কি এবং সোনিয়া আপাকে একটা প্রশ্ন করতে পারি? তাকে হ্যাঁ বলেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি সোনিয়া আপা আপনাকে। এই যে আমাদের দেশে যেহেতু ল পারমিট করে না ব্যভিচারকে, এইটা কি স্বপ্রণোদিত হয়ে অন্য কেউ তাদের বিরুদ্ধে মামলা করতে পারে? মানে কার বিরুদ্ধে? মানে এই যে যারা ব্যভিচার করছে, ধরেন আমি জানি যে কোথাও কেউ মানে এইভাবে থাকছে লিভ টুগেদার। আমি আশরাফ ভাই, আমি একটা কথা এই জন্যই বলতে চাই, এই যে লাইলা এবং মামুন বিগত রেজন আপু তাদেরকে চিনে না, আমি সামহাও তাদের কিছু ভিডিও আজকে 6 মাস থেকে
দেখেছি বিভিন্ন কারণে আমার ফ্রেন্ড লিস্টে অনেকে শেয়ার করে, বা যেহেতু আমি একটা মানে ওমেন অর্গানাইজেশন চালাই, সেখানে আমাদের এখানে গ্রুপের মধ্যেও না আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, সেই ওমেন জাস্টিস গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট আসে। অনেক সময় হয় আমি সবগুলোকে ক্রস ক্রস দিয়ে যাই, কিন্তু মাঝে মাঝে রাতের বিনোদন বলে না, ধরেন আপনি খুব আপসেট আছেন, বিনোদনের জন্য না ওগুলো খুব ভালো লাগে দেখতে, অনেক সময় ক্লিক করে দেখি। তো দেখা গেল যে মেয়েটিকে রাত্রের বেলায় মনে হয় রাস্তায় মেরে মামুন ছেলেটা লাইলাকে এমন মারা মেরেছে যে তার চোখ টোটাল বন্ধ হয়ে গেছে। আমি মনে হয় আশরাফ ভাই দেখেছেন যে তাকে এমন মারা মেরেছে, তারপর মনে হয় ক্যান্টনমেন্ট থানায় তাকে নিয়ে গেছে, যেটার মামলায় সে 3-4 দিন আগে সম্ভবত জামিন নিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, একজন অপরাধী জামিন নিয়ে সে সাথে সাথে এসে কিছু টিকটকার বসায়, সে প্রেস কনফারেন্স করে। অ্যাকচুয়ালি সে জানে না প্রেস কনফারেন্স কাকে বলে, এবং প্রেস কনফারেন্স কোথায় করতে হয়, কিভাবে করতে হয়। অ্যাডভোকেট যার কাছে গেছে মামুন, মামুনের অ্যাডভোকেট নাকি, মানে যেটা টিকটকারের সাথে ইয়ে করেছে, ভিডিও করেছে, সে কি মামুনের অ্যাডভোকেট, মানে প্রিন্স মামুনের অ্যাডভোকেট? মামুনের অ্যাডভোকেট মামুনের সাথে টিকটক করেছে না, টিকটক তো সেকেন্ড রাউন্ডে আসছে, আমি ফার্স্ট রাউন্ডের কথা বলছি। যে সেখানে আপনার মানে একটা আসামি বের হয়ে এসে সে প্রেস কনফারেন্সে বসছে, যেন মানে প্রেস কনফারেন্স মানে তাও কাদেরকে দিয়ে, বিভিন্ন ইউটিউবার এবং তার সেলুনে, মেবি এটা সেলুন বা কোনো একটা তার কোনো রেস্টুরেন্টের সেলুন, হ্যাঁ একটা ওর সেলুনে বসে প্রেস কনফারেন্স হয়, বা সেলুনে একজন আইনজীবী গিয়ে টিকটক করে, এটা আসলে আমার জানা ছিল না। আসলে অনেক কিছুই তো দেখছি, হয়তো বা ওই যে একটু আগে আশা ভাই বলো না ভাইরাল, আমরা এমন একটা রোগে ভুগছি, আমরা কোনোভাবে ভাইরাল হওয়ার জন্য মানে সব রকমের নিনজা টেকনিক গুলো আমরা কিন্তু বর্তমানে ব্যবহার করছি। আইনজীবী নিয়ে আমি আসলে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ আইনজীবী সমাজের উপর কথা বলতে গেলে কিছু দায়ভার আমাদের উপরও বর্তায়, এবং আইনজীবীদের কিছু ইথিক্স আছে, কিছু মোরালিটি আছে আমাদের। কিছু আইনজীবীরাও যদি টিকটকারের কাছে এভাবে ইয়ে হয়ে যায়, কি বলে যায়, তার অবস্থান থেকে সরে গিয়ে টিকটকারের সাথেই চলে যায়, তাহলে আর সাধারণ মানুষের দোষ দিয়ে লাভ কি? আমরা এখন সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ মানুষের দোষ হচ্ছে সাধারণ মানুষ একটু মজা নিয়ে দেখছে, সাধারণ মানুষ এটা রিপোর্ট করছে না, সাধারণ মানুষ এটা ব্লক করছে না, সাধারণ মানুষ কিন্তু মজা নিচ্ছে। এখন আপনি যখন মজা নিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিবেন, তারা তো এটা তার ইন্সপায়ার হচ্ছে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য। তারা কিন্তু সেটা বলছে আপনারা আমাকে গালি দেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি তো ভাইরাল হচ্ছি। আপনি কিন্তু আমাকে শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন দেখেন রেজন আপা একটা সুন্দর কথা বললো যে আপা আপনি পরিশ্রম করছেন, কাজ করছেন, আপনাদের কি জনগণ আপনাদের কোনো ভিডিও শেয়ার করে না? কে শেয়ার করবে আমাদের ভিডিও? আমাদের ভিডিও শেয়ার তো দূরের কথা, আমি মনে করি আমি যে লেখকদেরকে ফলো করি, বা আমি যে মানে আমারও তো কিছু আইডলের জায়গা আছে, আমি উনাদের যাদেরকে ফলো করি, আমি ওই সব মহৎ ব্যক্তিদেরকেও কখনো দেখি না তাদের পোস্ট কেউ শেয়ার করেছে বা প্রোফাইলে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই এই লাইলা মামুন মানে আপনি যদি বড় হয়ে যান এই ফাঁকে, যদি তার একটা শেয়ারের কারণে, সেটা সমস্যা, তো বিশাল সমস্যা। আমি নারী হিসাবে ধরেন অনেকে দেখবেন যে আপনার এই অনুষ্ঠান দেখে বলবো যে মামুন আর লায়লাকে নিয়ে কথা বলার টকশো হলো, অথচ সারা রাত ধরে কিন্তু মামুন আর লায়লার ভিডিও দেখেছে একই লোক। আমরা না, কিছুদিন আগে আমরা যখন তিশা মুস্তাককে নিয়ে কথা বলেছিলাম, সমাজের অবক্ষয় নিয়ে, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে, জনগণ কিন্তু সেটা খুব ভালোভাবেই নিয়েছে। আপনি যদি সমাজের অবক্ষয় মানে আমরা যদি ক্যান্সার হয়েছে বলে ক্যান্সারের কি আমরা ট্রিটমেন্ট করব না? সমাজের মানে ক্যান্সার কোনো ব্যক্তির কি আমরা ট্রিটমেন্ট দিব না? লাইলা মামুন বলেন, তিশা মুস্তাক, বা যাদের কথাই বলছি, সোশ্যাল মিডিয়ায় যারা বাজে কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়ার নিনজা টেকনিক গুলো অ্যাপ্লাই করছে, তারাও তো সমাজের একটা ক্যান্সার। আমরা যদি তাদেরকে নিয়ে কথা না বলি, তাহলে তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে লাল নীল সবুজ কালারের মানে হেয়ার কালার নিয়ে একদম টিয়া পাখি জন্মাবে। আমি টিয়া পাখি এই কারণে বলছি কারণ আমার ছেলেটাকে আমার প্রথমেই মনে হলো সে টিয়া পাখি, তোতা পাখি বা টিয়া পাখি। মানে বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় আমাদের শরীর সারা শিখাতে হতো না, মানে যে কালার দিয়ে দিয়ে আমরা তো বিভিন্ন ভাবে জল রং মোম রং গুলো করেছি। আমার কাছে মামুনের চুলগুলো দেখতে মনে হয় সে একটা টিয়া পাখি বা তোতা পাখি হয়ে গ্রিন কালার হেয়ার করে দাঁড়িয়ে আছে। এরা কি আইডল? এটা কিভাবে আইডল হয় সমাজের জন্য? এদেরকে আসলে কারা ফলো করে? আমার প্রশ্ন হচ্ছে এদেরকে আসলে কারা ফলো করে, কারা এদেরকে নিয়ে মানে রুচি করে এদেরকে ফলো করতে? আমি তো বুঝি না, তাদের রুচির সমস্যা আছে। এই যে রুচির দুর্ভিক্ষ আমাদের সমাজটার মধ্যে একদম
ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এখন আপনি এটা নিয়ে কথা বলবেন, আমি এটা নিয়ে কথা বলবো, এখন মানুষ বলবে আপনাদের রুচির সমস্যা হচ্ছে, আপনারা কেন কথা বলছেন। কথা আমরা যদি না বলি, আমরা যদি এদের বিষয়ে কথাগুলো না বলি, এদেরকে যদি শুধরানোর দায়িত্ব কিন্তু আমাদের না, তাদের পরিবারের দায়িত্ব। কিন্তু তারা যে ভুল কাজগুলো করছে, এই যে ফলোয়ার যারা আছে তারা কিন্তু তাদেরকে সেখানে সোনিয়া আপা আবার একটু ইন্টারাপ্ট করলাম আপনার কথায়, যে পরিবারের কথা বলছেন, মানে সেই পরিবারের মাও কিন্তু বলতেছে, মামুনের মা, আমিও তো টিকটক করি, কিভাবে শুধরাবেন আপনি? মানে না, টিকটক আমি বলতে চাচ্ছি, আপনি আপনার ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে টিকটক করেন, আমার টিকটক নিয়ে কোনো অবজেকশন নাই, কিন্তু আপনার বুঝতে হবে আপনি কোথায় কি করছেন। আমি একজন আইনজীবী, আমি একদম আসামিকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে আমি একজন আসামির সাথে আপনার একটা ছেলেদের সেলুনে গিয়ে কিন্তু টিকটক করতে পারি না। এটা আমার এথিক্স এর সাথে যায় না, এটা কারোর প্রফেশনের সাথে যায় না। একজন আইনজীবীকে আসামির সাথে আসলে এভাবে টিকটক করা বা নাচন বা ভিডিও করা, এটা আসলে কতটা আইন শুদ্ধ বা আইন কি পারমিট করে কিনা, সে তো আসামি না। আমাদের বার কাউন্সিলের কিছু রুলস আছে, আমরা সবাই মানে সবার প্রফেশনে আমার মনে হয় কিছু রুলস আছে, যেমন ডক্টরদেরও কিছু রুলস আছে। হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন থাকেই। দেখেন আপনি কিছুদিন আগে সাবরিনাকে দেখেন, জেল থেকে বের হয়ে বই লিখলো, ফাইন, বই সে লিখতে পারে, তার বই দর্শক পড়ছে, ওকে, সে একটা ভালো কাজ করেছে। আমি মনে করি বই লিখেছে, সে একটা ভালো কাজ করেছে। কিন্তু এর পরবর্তী দেখেন মানে তার মানে কি বলবো, তার কর্মকাণ্ডগুলা, সে জেল থেকে বেরোছে, সে কিন্তু কোনোভাবে তার নিজের মধ্যে কোনো আত্মশুদ্ধি আনেনি। সে ওই জেলের গল্পটাকে বিক্রি করা শুরু করেছে। ওই যে ব্রেন, সে ডাক্তার তো সম্ভবত একটু ব্রেনি মেয়ে ছিল, সে ওটাকে পুঁজি করে এখন বিক্রি করা শুরু করেছে। এরপর হচ্ছে সে টিকটকের মধ্যে সমস্ত রকম যত রকম খারাপ কিছু দেখানো যায় সে দেখাচ্ছে। এরপরের ঘটনায় বলি, সে কিন্তু ডাক্তার থেকে আবার লয়েও অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, আমাদের একটা ল কলেজে অ্যাডমিশন নিয়ে সে ল কলেজে গিয়েও নাচানাচি শুরু করেছে, ল কলেজে গিয়েও সে নাচানাচি শুরু করেছে, এবং তার সাথে কিছু বয়স্ক লোক তারাও কিন্তু লয়ে ভর্তি হয়েছে তার সাথে। এই যে এজের ব্যাপারগুলো আমি বলতে চাচ্ছি, একটা বয়সের তো ব্যাপার আছে একটা প্রফেশনের জন্য। আপনি 50-60 বছরের লয়ার, আমাদের হয়তো অপশন আছে, আপনি ঠিক আছে, এটা অধিকার যেহেতু আছে, লয়ার হতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো লয়ার হওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে, সরি বুঝিনি, বলেন। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই মাহেরা। একটু আগে আপনি একটা কথা বলেছিলেন যে আমি আয়োকে দেখার আগে, আসলে আজকে এই শো এর মাধ্যমে কিছু কথা, আমার ব্যক্তি জীবনের কিছু কথা আসলে বলতে হচ্ছে আপনার কথার ওপর ভিত্তি করে। যাই হোক, গত বছরে কোনো একটা কারণে আমি থানায় গিয়েছিলাম, থানার নামটা রিভিল না করি। আয়ো আর ওসি, আমার অভিযোগ ছিল ভ্যালিড, আমার কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছিল। আয়ো ওসি মিলে আমাকে 4 দিন ঘুরাইছে আমার মামলাটা নিতে। এই জন্য আমি বললাম যে তারা মানে চোখের পলকে ধর্ষণ মামলা হয়ে গেল, বিয়ের প্রলোভন দেখিয়ে সে আবার জেলেও চলে গেল, অথচ আমি যে 4 দিন ধরে থানায় বসেছিলাম, তাহলে তখন আইনি ব্যবস্থা আমার প্রতি শিথিল হয়নি কেন? ওই যে আপনি বললেন না যে হচ্ছে আসলে যারা ভিকটিম তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না, যেই কারণে আমি ওরা কিন্তু পায় না। বাংলাদেশ পুলিশ প্রশাসনকে, আমি এটা নিয়ে আমার আগেও একবার সাইবার অ্যাক্ট নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি, বা আমি সাইবার অ্যাক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, মেয়েরা যে প্রতিনিয়ত কিভাবে সাইবার ভিকটিম গুলো হয়, তাদের যে ক্রিমিনালদের মাধ্যমে, ওদেরকে নিয়ে যখনই দেখি কোনো থানার আমি একটা মানে হেল্প নিতে যাচ্ছি, মানে খুব কষ্ট হয়ে যায়, অসম্ভব রকমের কষ্ট হয়। এমন মানে এটাও সত্য, আইনের সুযোগ মামলা নাই না, ভিকটিম কিন্তু রেপ হয়ে গেছে, মামলা নিবে না। আর মেডিকেল টেস্ট একটা ব্যাপার থাকে, আপনি একটা রেপ কেসের মামলা দিতে যাবেন, সেখানে কিন্তু মেডিকেল টেস্টের ব্যাপার আছে, একজন নারী, সেটা প্রমাণের বিষয় আছে। আপনি কিন্তু একটা মামলা দিলে মানে আসামি কিন্তু এখন হচ্ছে, আপনি দেখবেন টাকা দিবেন, যে কোনো ভাবে একটু পাওয়ার খাটাবেন, নাটক সাজানো মামলাগুলো কিন্তু মানে আমি একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই, একটা ছোট্ট প্রশ্ন। আমি আগে একটু ইয়ের কাছে, এরপর কেউ সাগর ভাই, অবশেষে সুযোগ পেলাম আর কি কথা বলার। মাশাআল্লাহ, সোনিয়া আপা সুন্দর কথা বলেছে, এরপরে শাওন ভাই যোগ দিয়েছে। আচ্ছা সোনিয়া প্লিজ।
আমি বলতে চাই প্রথমে যে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আইন আছে কিনা। সোশ্যাল মিডিয়া নিয়ে ডিজিটাল অ্যাক্ট আছে, সাইবার অ্যাক্ট আছে, পর্নোগ্রাফি অ্যাক্ট আছে, যে কেউ আপনারা স্বপ্নদীত হয়ে মামলা করতে পারেন। যেমন আমাকে একটু আগে আশা ভাই জিজ্ঞেস করেছেন ব্যভিচারে মামলা করতে পারেন কিনা তিনি। হ্যাঁ, তিনি অবশ্যই যদি প্রয়োজন মনে করে করতে পারেন। এবং তিনি, আমার মনে হয় ওনার যে সিনেমা মাধ্যম আছে সেখানে সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি তারাও কিন্তু একটা মানে এক্সাম্পল ক্রিয়েট করেছে। প্রিন্স মামুন এবং লাইলার বিষয়েও সেটা কিন্তু বারবার উঠে আসছে যে সে সাকিব খান হতে চায়। তার মানে তাদের যে পার্সোনাল ম্যারিটাল লাইফটা আছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে মানে কাছে একটা কিন্তু রং মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমরা কিন্তু ডিজিটাল অ্যাক্ট হওয়ার পক্ষে না। অনেকেই কিন্তু সারাদিন বলে ডিজিটাল অ্যাক্ট কেন হয়েছে, আমরা কথা বলতে পারি না, আমাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে, আমাদেরকে গলা চিপে ধরেছে, সরকার আমাদের গলা চিপে ধরতে চায়, এই ধরনের কথাগুলো কিন্তু আসে। কিন্তু আমাদের যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু আমাদেরকে রাইটস দেওয়া আছে, মানে আপনি কোথায় কথা বলতে পারবেন এবং বলতে পারবেন না। আপনার অ্যাবসলিউট রাইটে কিন্তু আপনার লাইফ টু রাইট টু লিভ এই কথাটা বলা আছে, যেটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 26 থেকে 47 এই পর্যন্ত আছে। কোয়ালিফাইড রাইট, সেখানে কিন্তু শালীনতা, এই ধরনের নোংরামি বা আদালত অবমাননা যে বিষয়গুলো বলা আছে, আপনি যদি কোয়ালিফাইড রাইটসটা দেখেন তাহলে। এবং আরেকটা আমি আর্টিকেল বলতে চাই, আর্টিকেল 39(2), সেখানে আপনারা একটু স্পেসিফিকলি দেখবেন, সেখানে বলা আছে আপনি কোন কোন বিষয়ে কথা বলতে পারবেন, কোন কোন বিষয়ে কথা বলতে পারবেন না। কারণ কথা বলা এবং আমাদের মনের ভাব প্রকাশেরও কিন্তু একটা লিমিটেশন আছে। সব জায়গায় গিয়ে কিন্তু আমরা সবাইকে অ্যাটাক করতে পারি না। আর আমি আরেকটা লাস্ট একটা কথা বলতে চাই লাইলা এবং মামুনের বিষয়টা, যে অনেকে বলতে চাচ্ছে তারা বিয়ে না করে একসাথে আছে, ধর্ষণের মামলা কিভাবে হয়। আসলে ধর্ষণের মামলাটা নিয়ে একটু প্রশ্ন রয়ে যায়, যেহেতু তারা দুজনে অ্যাডাল্ট এবং লাইলা একটু বেশি অ্যাডাল্ট, এবং সে জেনে শুনে কিন্তু 4 বছর একটা জায়গায় সে বাস করছে। এখানে দুইজনই সমান দোষী আমার চোখে। বেশি অ্যাডাল্ট কোনটা? মানে সে একটু সিনিয়র, হ্যাঁ অলমোস্ট, সে প্রায় আমি যতটুকু জানি 24 বছর বেশি সে। তাহলে তার মানে সে যে ভুলটা করেছে সেটা সে কোনোভাবেই কোন রকম ঘটনা দিয়ে সেটাকে ধামাচাপা দিতে পারে না। এখানে সে ইকুয়ালি, তাকেও আমার মনে হয় আইনের আওতায় আনা জরুরি। মামুনকে না, আমি মনে করি লাইলাকেও আনা জরুরি, কারণ সে আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে সে 4টা বছর একজন ছেলেকে তার বাসায় রেখে ভরণ পোষণ করেছে। এটা নিশ্চয়ই মামুনকে জোর করে করেনি, কারণ কাউকে তো জোর করে আপনি আপনার বাসায় রাখতে পারবেন। আমি যদি কাউকে আমার বাসায় রাখি, আপনি বলতে চান যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগে দুজনেই দোষী, তা আপনি আপনার হিসেবে আপনি দুজনে এবং এরা দুজন হচ্ছে আমাদের সমাজের জন্য একটা ব্যাড এক্সাম্পল। এদেরকে দেখে আরো অন্যান্যরা, অনেক নিউ জেনারেশন কিন্তু ইন্সপায়ার হচ্ছে। তারাও কিন্তু চাচ্ছে যে এরকম একটা সুগার মাম্মি ধরে আমরা তার বাসায় যাব। যেমন এখন খুব সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল ওয়ার্ড, সুগার ড্যাডি এন্ড সুগার মামি। তো আমাদের আশেপাশে কিন্তু সুগার ড্যাডিও এবং মামি দুটাই আছে, এবং এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলা উচিত। কারণ সুগার মামি যদি এভাবে বেড়ে যায় তাহলে কিছুদিন পরে আমরা দেখবো আমাদের সমাজে ইয়াং জেনারেশনরা তার পড়াশোনা না করে এই মামিদের পিছনে ঘুরবে। হ্যাঁ, যেমন একটা জেনারেশন এখন সুগার ড্যাডি নিয়ে ঘুরছে, কিছুদিন পরে দেখবেন যে এই ছেলেরা কিন্তু কাজকর্ম করবে না, তারা তাদের পরিবারের দায়িত্ব নিবে না, তারা পড়াশোনা করবে না। মোস্ট ইম্পর্টেন্ট থিং, তারা কিন্তু পড়াশোনা করছে না, কারণ পড়াশোনাটা করার কারণেই একটা ছেলে বা মেয়ে চাকরি পায়। এখন তারা যদি অল্প বয়সে তারা যদি মিলিয়ন মিলিয়ন টাকা তাদের হাতে ফলোয়ার্স দিয়ে তারা যদি ইনকামিং পথটা পেয়ে যায়, তাহলে টোকাই বলেন আর একজন ভ্যানওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, সবাই কিন্তু সেলফোনের মানে মোবাইলের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু আর্ন করছে। যেহেতু সে আর্ন করছে, একটা রাইট, একটা মানুষ যখন আর্ন করে তাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু পরিবারেরও থাকে না। পরিবারও কিন্তু কোনো না কোনো ভাবে তখন জিম্মি হয়ে যায়, কারণ ছেলেটা আর্ন করছে। যেমন মামুনের সাথেও তাই হয়েছে, সে আর্ন করছে বলে তার মাও কিন্তু অনেক কিছু বলার থাকলেও বলতে পারছেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যারা মামুনের বন্ধুরা মামুনের মাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন দেখেন প্রতিনিয়ত 2-3 দিন থেকে বক্তব্য দিচ্ছে, এটাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য, তারাও কিন্তু তাদের প্রোফাইলে রিচ বাড়ানোর জন্য তার মাকে নিয়ে এসে উল্টাপাল্টা কথাগুলো বলছে। তারা কিন্তু বুঝতে পারছে না যে তার মায়ের বক্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার ওয়ান কাইন্ড অফ রেকর্ড, সেগুলো কিন্তু লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এবং প্রিন্স মামুন কিন্তু মানে লাইলার বাসায় যে ছিল সে কিন্তু একা দায়ী না, এখানে তার মায়েরও মানে গাফিলতি আছে, কারণ সে জানতো তার মানে তার ছেলে তার চেয়ে একজন বড় বয়সী মহিলার বাসায় থাকে। এখন সে তো সেখানে চাকরির জন্য থাকে না, লাইলার বাসায় সে দারোয়ান ছিল না, গার্ড ছিল না, কিছুই ছিল না, তার বাসায় তার ছেলেকে সে এতদিন রাখবে কেন? এবং 4 বছর বিয়ের প্রলোভনের জন্য যে মানে দেখি যে তাকে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু দুইজনই সমান দোষী। আরেকটি কথা বলতে চাই, রেজন আপু আমাকে কিছুক্ষণ আগে বললেন যে বিয়ের প্রলোভন আইনটি বাতিল করার জন্য। আসলে বিয়ের প্রলোভন যে আইনটা আছে সেটা হচ্ছে সাধারণ জনগণ যারা অসহায়
হতদরিদ্র এবং আমাদের কিছু আমাদের নারী সমাজ অনেক দুর্বল, আমরা কিন্তু এখনো অতটা সবল আসলে এটা মূল যে কারণে যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে, এটাকে এখন অন্য উদ্দেশ্যে করা হচ্ছে, এটাকে মিসইউজ করা হচ্ছে। আমি চাই এই মিসইউজটা বন্ধ হোক এবং আমাদের সমাজে অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে আইন প্রশাসন বা আমাদের কোর্ট যারাই আছেন লিগেল ওয়েতে এগোন, এভাবে মানে এই বিষয়গুলোকে এত বেশি মাখামাখি না করে বিচারের ক্ষেত্রে বলেন বা মিডিয়াকে আমি বলবো একটু সচেতন হওয়ার জন্য, কারণ আপনাদের ভুল তথ্য, আপনাদের ভুল প্রমোশন গুলো যারা আপনারা প্রমোশন করছেন এই রং পার্সন গুলোর, সেই প্রমোশন গুলো আমাদের সমাজের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট, একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে এবং এই ধরনের মামুন লাইলা কিন্তু আরো হবে, সামনে কিন্তু আমরা আরো পাবো। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, এখন থেকে সবাই কথা বলা উচিত এবং নিয়ে আলোচনা করা উচিত। জহিরুল ইসলাম জহির, জি ধন্যবাদ। আইনের কথা বলেছেন এবং আলোচনাও প্রয়োজন সামাজিকভাবে।